টাইম ম্যানেজমেন্ট, ব্রায়ান ট্রেসি, অনুবাদ মোহাম্মদ রাশিদুল হক, ফজলে রাব্বি। আমরা দেখছি টাইম ম্যানেজমেন্টের অধ্যায় 18। আজকে দেখব অধ্যায় 18, কার্যকর মিটিং পরিচালনা করুন। ব্যবসায়িক জীবনে মিটিং পরিচালনা করা খুবই গুরুত্বপূর্ণ। মিটিংগুলো অবশ্যই ফলপ্রসূ হতে হবে। কার্যকর মিটিং পরিচালনা করা অতীব গুরুত্বপূর্ণ, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ব্যবস্থাপনার 25 থেকে 50% সময় অপচয় হয় মিটিংয়ের কারণে। অনেক ধরনের সভা, বৈঠক, সাক্ষাৎ হতে পারে সামনাসামনি, এক বৈঠক হতে পারে, দলীয় সভা, দফতরের ভিতরেও বাইরের সাক্ষাৎ হতে পারে। এই ধরনের বৈঠক বা সভাতে প্রচুর সময় ব্যয় হয়, কিন্তু খুব কমই প্রতিফলিত হয়। যাই হোক, এরপর বৈঠক বা সভা খুব গুরুত্বপূর্ণ এবং একে কার্যকরভাবে পরিচালনা করা উচিত। মিটিংয়ের ব্যয় হিসাব করুন। যে কোনো সভা বা বৈঠকে ডাক দেওয়ার আগে নির্দিষ্ট করুন কেন আপনি সভা ডাকছেন, কারণ যেন খুব ভালো ও যৌক্তিক হয়। এই ধরনের মিটিংয়ে একটি ব্যবসায়িক বিনিয়োগ হিসাবে দেখুন। এই সভাতে কিন্তু ব্যবস্থাপনার সময় ব্যয় হয়, কর্মচারীদের সময়, বেতন ও ব্যয় হয়। কর্মচারীদের ও আপনার সময়ের দাম হিসাব করে দেখুন আপনি কি এই দামের বিপরীতে যথাযথ মূল্য ফেরত পাবেন। ধরুন একটি কক্ষে 10 জনের এক বৈঠক হচ্ছে, প্রত্যেকের প্রতি ঘন্টায় 500 টাকা। তাহলে 10 জনের 1 ঘন্টার দাম 5000 টাকা। এখন চিন্তা করুন, আপনি যে প্রস্তাব নিয়ে আলাপ করবেন তা যদি অন্য কেউ নিয়ে আসতো তবে কি তাতে 5000 টাকা বিনিয়োগ করতেন? এই ধরনের সভা বা মিটিংটা ডাকার আগে এই ব্যাপারে একটু চিন্তা করে নেবেন। আরও তথ্য উপাত্ত নিয়ে এই ধরনের একটি সভা ডাকার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। প্রতিটি মিটিং ডাকার আগে একইভাবে চিন্তা করে নেবেন। অপ্রয়োজনীয় মিটিং এড়িয়ে চলুন। যে কোনো সভা বা বৈঠকের পূর্বে চিন্তা করুন, যদি একটি মিটিং অপ্রয়োজনীয় হয় তবে তা সম্পন্ন না করাই প্রয়োজনীয়। যদি আপনি ব্যক্তিগতভাবে মিটিং এ উপস্থিত থাকতেন অপ্রয়োজনীয় মিটিং এড়িয়ে চলুন। যে কোনো সভা বা বৈঠকের পূর্বে চিন্তা করুন, যদি একটি মিটিংয়ে অপ্রয়োজনীয় হয়ে থাকে তবে তা সম্পূর্ণ না করাই প্রয়োজনীয়। যদি আপনি ব্যক্তিগতভাবে মিটিংয়ে উপস্থিত থাকতে না চান তবে বাদ দিন। তারপর যদি আপনি মিটিংয়ের ব্যবস্থা করে থাকেন তবে কেবল যাদের দরকার তাদেরকে ডাকুন। ভালো বা গুরুত্বপূর্ণ অনুভব করার জন্য কাউকে ডাকা থেকে বিরত থাকুন। মিটিংয়ের জন্য আলোচ্যসূচি প্রস্তুত করুন। আলোচ্যসূচি মানে কোনো সমস্যার সমাধানের জন্য কিছু সংখ্যক প্রক্রিয়ার সমন্বয়ে গঠিত কার্যপ্রণালী, কার্যক্রম। প্রতিটি সভা বা বৈঠকের জন্য একটি আলোচ্যসূচি প্রস্তুত করবেন এবং সব সময় সেই লিখিত আলোচ্যসূচি ধরে আলোচনা করবেন। আলোচ্যসূচি প্রাধান্য অনুযায়ী সাজাতে বা প্রথমে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। সভায় বা বৈঠকের সভাপতি হিসাবে আপনাকে সর্বদা দেখতে হবে যেন আলোচনা ঠিক পথে যাচ্ছে। প্রতিটি বিষয় ঠিকভাবে আলোচনা আপনার মিটিংগুলোর ঠিক সময় শুরু ও শেষ করুন। যদি দেখেন মিটিংয়ে এমন লোকজন আছে যারা সর্বদা দেরিতে উপস্থিত হয়, তখন মিটিং শুরু হওয়ার কিছুক্ষণ পর দরজা লাগিয়ে দিন। কারণ যারা দেরিতে আসে তারা হয়তো আসতে চায় না বা আসবে না। এই চিন্তা করে তাকে বাদ দিয়ে সভা বা বৈঠক আরম্ভ করুন। আর একবার যখন মিটিং আরম্ভ করবেন তখন আর যেন কোনো ব্যাঘাত না ঘটে। মিটিং শেষ হওয়ার আগ পর্যন্ত যেন কোনো বাধা বিঘ্ন না ঘটে। মার্শাল গোল্ডস্মিথ তার বেস্ট সেলিং বই হোয়াট গট ইউ হেয়ার ওন্ট গেট ইউ দেয়ার বলেছেন, নেতৃত্ব দিতে গেলে একটি বড় ত্রুটি হচ্ছে নেতা কর্তৃক মিটিংয়ে কর্তৃক বা শাসন করতে চাওয়া। যেহেতু আপনি বস, তাই আপনি যখন বলবেন তখন সবাই শুনবেন। ধীরে ধীরে লোকজন কেবল শুনে যায়। আপনি যাই বলেন না কেন
কেউ কোনো কথা বলে বিঘ্ন ঘটাতে চায় না। এতে করে আপনি যা মন চায় বলতে পারেন, কিন্তু নতুন কোনো ধারণা বা বুদ্ধি খুঁজে পাবেন না। বেশি বেশি প্রশ্ন করুন। সভা বা বৈঠকে কথা বলার চেয়ে শুনুন। আপনি কি পেঁচা দেখেছেন? এর দুটি কান থাকে আর আছে একটি মুখ। প্রবাদ আছে যে পেঁচা যত বেশি শুনতে পায়, আপনিও ঠিক একই অনুপাতে আপনার কান ব্যবহার করতে পারেন। আলোচ্য সূচি নিয়ে বেশি বেশি প্রশ্ন করুন এবং নতুন এবং শুনুন যে অন্যরা কি বলতে চায়। মিটিং এমনভাবে ব্যবহার করুন যেন কক্ষের প্রত্যেক লোক থেকে ভালো বুদ্ধি বা ধারণা টেনে বের করে আনা যায়। আর আপনি যদি সবসময় কথা বলতে থাকেন তবে তা কি সম্ভব? আরেক ধরনের মিটিং আছে যা খুব কার্যকর ও ফলপ্রসূ, একে দাঁড়িয়ে মিটিং করা বলে। এ কাজ আপনি আপনার দপ্তরে করতে পারেন। এখানে বসার জন্য একটি চেয়ার থাকবে। যাই আলোচনা হবে তা হবে খুব দ্রুত, স্পষ্ট ও সংক্ষেপ, যাতে করে যারা যা কিছুই বলার তা বলে পুনরায় কাজে যেতে পারে। খুব সহজ পদ্ধতি। আপনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় সভা ডাকতে পারেন। আপনি সহজে বলতে পারেন, আমি জানি সবাই খুব ব্যস্ত, চলুন আমরা একটা মিটিং করি দাঁড়িয়ে, খুব অল্প সময়ের মিটিং, যাতে করে মিটিং শেষ করে সবাই যার যার কাজে যেতে পারি। তাহলে দেখুন, লোকজন কিন্তু প্রকৃত অর্থেই ব্যস্ত। এতে করে আপনার সময় বাঁচবে এবং আপনার কর্মচারীরাও খুশি হবে। ব্যবস্থাপনা বিশেষজ্ঞ পিটার ড্রকার একবার লিখেছিলেন, একটি সংগঠনের ব্যবস্থাপনা সময়ের যদি 25% বেশি মিটিংয়ে ব্যয় হয় তবে তা আসলে অব্যবস্থাপনার এক লক্ষণ। অধ্যায় 19, দ্রুত পড়ুন এবং বেশি বেশি স্মরণ করুন। একজন গড়পড়তা ব্যবসায়িক ব্যক্তি প্রতিষ্ঠানের প্রতিদিন হাজারো শব্দ পাঠ করেন। ইমেইল, প্রতিবেদন, নতুন প্রকল্প, ব্যবসায়িক তথ্য, সংবাদপত্র, ম্যাগাজিন ও অন্যান্য তথ্য। আজকের দিনে সফল হতে হলে আপনাকে চলমান বিশ্ব সম্পর্কে জানতে হবে। আমরা এখন এক তথ্য নির্ভর বিশ্বে বাস করি। একটি ছোট্ট তথ্য আপনার কাজে অগ্রগতি আনতে পারে, যা আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। আপনি কি পাঠ করবেন এই ব্যাপারে একটু ভেবে নিন। আপনার সময় মূল্য আছে, তাই যে কোনো কিছু পাঠ করে সময় অপচয় করা যাবে না। সবচেয়ে ভালো হয় যদি পাঠ করার পাশাপাশি ডিলিট বাটন ব্যবহার করেন। এই বাটন আপনাকে প্রায় ব্যবহার করতে হবে। এমন কিছু পাঠ করা থেকে বিরত থাকুন যা আপনার জীবন ও কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এমন অনেক কিছুই আছে যা পাঠ করতে আমরা প্রলুব্ধ হই। এই ধরনের প্রলোভ থেকে নিজেকে রক্ষা করুন। দ্রুত পাঠ করতে শিখুন। আপনার কাছে অনেক তথ্য আসবে, আপনি তো আর এইগুলো উপেক্ষা করতে পারবেন না। কিন্তু আপনি যদি চান তবে একটা গুরুত্বপূর্ণ তা পাঠ করে বাকি সব এড়িয়ে যেতে পারেন। যেগুলো আপনার দরকার নেই সেগুলো পাত্তা না দিয়ে কেবল প্রয়োজনীয় অংশগুলো পড়ে যান। এজন্য আপনাকে দ্রুত পাঠ করা শিখতে হবে। আপনি যদি আগে কখনো দ্রুত পাঠ না করে থাকেন তবু এই চেষ্টা আপনাকে করতে হবে। এই কাজ তেমন কঠিন নয়, আপনি পারবেন। এখনই আরম্ভ করুন। এখনই করব বলে শুরু করেন। আপনি চেষ্টা করলে দ্রুত পাঠ করতে ও উপলব্ধি করতে পারবেন। বর্তমান প্রযুক্তির আশীর্বাদে যে কেউ প্রতি মিনিটে 500 থেকে 1000 শব্দ পাঠ করা শিখতে পারে। এতে করে আপনার দ্রুত উপলব্ধি করার ক্ষমতা বৃদ্ধি পাবে। তথ্যগুলো গুচ্ছবদ্ধ করুন। পাঠ করার মতো তথ্যগুলো গুচ্ছবদ্ধ করে রাখুন। যখন ইন্টারনেটে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা আর্টিকেল পাবেন তা কাগজে প্রিন্ট করে রাখতে পারেন অথবা কম্পিউটারে কোনো ফোল্ডারে সংরক্ষণ করে রাখতে পারেন, যাতে পরে পাঠ করা যায়। এতে করে আপনি যখন যে কাজ করছেন তা স্থগিত করতে হবে না। কাজ স্থগিত বা বন্ধ না করে বরং সংবাদ গুছিয়ে রাখুন, যাতে করে পরে একসময় পাঠ করতে পারেন। আর একবার যখন এই পদ্ধতি আপনার অভ্যাসে পরিণত হবে তখন দেখবেন আপনি কত চমৎকারভাবে পাঠ করছেন এবং গভীর মনোযোগের সাথে প্রতিদিন
বা তথ্যাবলী পাঠ করছেন। এতে করে আপনি আপনার কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন এবং চলমান ও দরকারি তথ্যগুলো পাঠ করতে পারবেন। বিশেষ করে যদি সংবাদপত্রের কথা বলি, যদি আপনি ইন্টারনেটের মাধ্যমে বা কাগজে সংবাদপত্র দেখতে পারেন, যে মাধ্যমে পাঠ করেন না কেন, আপনি কেবল আপনার কাজের সাথে সঙ্গতিপূর্ণ সংবাদই পাঠ করবেন। পুরো সংবাদ যে পড়তে হবে এমন নয়। বিশেষত একটি সংবাদ কী সম্পর্কে তার শিরোনামে ইঙ্গিত দেওয়া থাকে। শিরোনাম ও প্রথম অনুচ্ছেদ পাঠ করলে সংবাদ কী নিয়ে তা সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। প্রায় দেখা যায় ঘটনা বুঝতে হলে আপনাকে পুরো প্রতিবেদন পড়ার দরকার নেই। বাছাই করে পড়ুন। ম্যাগাজিনগুলো এমনভাবে নকশা করা ও লেখা হয় যাতে আপনি প্রতি পৃষ্ঠা একের পর এক পাঠ করে যান। এটা করা হয় যাতে আপনি বেশি বেশি বিজ্ঞাপন দেখতে পান। সংবাদপত্রেও একই কাজ করা হয়। এই কারণে আপনাকে অবশ্যই বাছাই করে ম্যাগাজিন, জার্নাল বা সংবাদপত্র পাঠ করা উচিত। এগুলো পাঠের সময় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলোতে আপনার ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ এবং সঙ্গতিপূর্ণ, কেবল সেগুলোই পাঠ করবেন। সূচি দেখুন সোজা উক্ত পৃষ্ঠায়। উক্ত প্রতিবেদন পাঠ করতে চলে যান এবং আপনার জীবন ও কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। আরেকটি ভালো কৌশল হচ্ছে কাগজ বা সংবাদ কেটে একটি ফাইলে রাখা। যখন আপনি সময় পাবেন তখন পাঠ করতে পারবেন। বই পাঠের ক্ষেত্রে আগে পর্যালোচনা পড়ুন। এই বই পাঠ করার আগে নিশ্চিত হন আপনি কিসে আপনার সময় বিনিয়োগ করবেন। এতে করে আপনি যে কোনো বই সম্পর্কে একটি সাধারণ ধারণা পূর্বে লাভ করবেন। সরাসরি না বলুন। আপনার সময় বাঁচাতে সবচেয়ে ভালো পন্থা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া কোনো কিছু না পড়া। আপনি সতর্কভাবে সূচি দেখবেন, ভূমিকা, পর্যালোচনা বা শিরোনাম পাঠ করবেন, লেখক সম্পর্কে জানবেন। যদি মনে হয় এ আমার জীবন ও কর্মের সাথে সঙ্গতিপূর্ণ, তবে সরাসরি বাদ দিন। এতে করে আপনি অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের জন্য আরও বেশি সময় পাবেন। একটি অভ্যাস গড়ে তুলুন। এরিস্টটল বলেছেন, আমরা পূর্ণ যা করি আমরা তাই হয়ে উঠি। দক্ষ আর কিছু না, কেবল একটি কাজ যা অভ্যাসে পরিণত করা হয়েছে। আমিও একটি অভ্যাস গড়ে তুলেছি, যদিও ওকে আমরা অনেক বছর সময় লেগেছে। আমি প্রতিদিন প্রায় 3 ঘন্টা আমার ব্যবসা সংক্রান্ত, অর্থনীতি, রাজনীতি ও ব্যক্তিগত উন্নয়ন সম্পর্কিত তথ্য, প্রতিবেদন, সংবাদ ও বই পাঠ করি। আমি আমার পেশাগত জীবনে 1,50,000 ঘন্টা পাঠ করেছি। আমি এই বিপুল তথ্যাবলী দিয়ে 60-এরও বেশি বই লিখেছি এই বই সহকারে। লোকজন আমাকে প্রায় জিজ্ঞেস করে যে আপনি কিভাবে এত কাজের মধ্যে থেকেও পাঠ করতে সক্ষম হয়েছি। আমার উত্তর বেশ সহজ। আমি পাঠের অভ্যাস গড়ে তুলেছি। আমি অনুসূচি মেনে চলি। যখন যে কোনো গাড়িতে থাকি বা বিমানের জন্য অপেক্ষায় থাকি, আমি তখন বই পাঠ করে আমার সময় কাজে লাগাই। স্মরণ রাখবেন, পাঠক হচ্ছে নেতা। আপনি যদি আপনার মনকে ক্রমাগত আপনার ব্যবসা ও পেশাগত বিষয় সম্পর্কে তথ্য না দেন, নতুন নতুন তথ্য সমৃদ্ধ না করেন, তবে আপনি কখনোই আপনার পেশায় বা ব্যবসায় উচ্চ স্থানে টিকে থাকতে পারবেন না। আমাদের আশেপাশে আমাদের দরকারি তথ্যাবলী আছে যা আমাদের পেশাগত জীবনে অনন্য হতে সহায়তা করতে পারে। আমাদের কেবল তা খুঁজে বের করতে হবে এবং বাছাই করে পাঠ করতে হবে। নিয়মিত পাঠ ব্যতীত কোনো ব্যক্তি প্রথিতযশা হতে পারে না সে তার শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারে। অদ্বিতীয় একজন ব্যক্তি হওয়ার জন্য একজনকে অবশ্যই নিয়মিত পাঠের অভ্যাস গড়ে তুলতে হবে। লেখক জিম রন তার বই 7 স্ট্র্যাটেজি ফর ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস এর 5ম অধ্যায়ে লিখেছেন, যদি তুমি সাফল্য চাও তবে সাফল্য সম্পর্কে পড়ো। যদি তুমি সুখ চাও তবে সুখ সম্পর্কে পড়ো। যদি তুমি অর্থ চাও তবে কিভাবে সম্পদ অর্জন করতে হয় তা নিয়ে পড়ো। যারা সাফল্য, সুখ বা সম্পদ অর্জন করে তারা হঠাৎ করে এগুলো পায়নি, বরং নিয়মিত পড়ালেখার মাধ্যমে পেয়েছে।
আসল ব্যাপার হচ্ছে প্রথমে পড়তে হয়, তারপর চর্চা করতে হয়, আরও পাঠ করতে দেখুন সেভেন স্ট্র্যাটেজিক ফর ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। অধ্যায় 20, ব্যক্তিগত উন্নয়নে বিনিয়োগ করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি যদি আরও উন্নতি করতে চান তবে আপনার আরও অধ্যয়ন করতে হবে, নিজেকে সমৃদ্ধ করতে হবে। এখন আপনি যে কাজ করছেন তাতে অগ্রগতি আনতে হবে, যাতে আপনি আপনার কাজের একজন বিশেষজ্ঞ রূপে সব সময় সর্বোচ্চ স্থানে থাকতে পারেন। আপনার প্রতিদিনকার অনুসূচি নিয়মিত আত্ম উন্নয়ন বা নিজ অবস্থার উন্নতির ব্যাপারে থাকা উচিত। এই কৌশল সময় ব্যবস্থাপনার এক অন্যতম অংশ। আপনি আপনার সময় কাজে লাগান, কিন্তু নিজেকে যদি উন্নত না করেন তবে এই সময় কি দিয়ে হবে? আপনি আপনার আয় বৃদ্ধি বা পেশাগত অগ্রগতি যাই চান না কেন, আপনাকে অবশ্যই নিজের অবস্থার উন্নতি ঘটাতে হবে। ক্রমবিকাশের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে হবে, তবে আপনার পদোন্নতি বা আর্থিক উন্নতি ঘটবে। উইকিপিডিয়ার ব্যক্তিগত উন্নয়ন সম্পর্কে বলা হয়েছে, ব্যক্তিগত উন্নয়ন সম্বন্ধীয় কার্যক্রমে যেগুলো অন্তর্ভুক্ত করে সেগুলো হচ্ছে অনন্যতা ও সচেতনতা বৃদ্ধি, সম্ভাবনা এবং বিশেষ দক্ষতা গঠন, মানব সম্পদ বা আত্মিক মূলধন বৃদ্ধি, কর্মের সামর্থ্য বৃদ্ধি করা ও সহজ করে, জীবনের গুণাবলী প্রবল করা এবং স্বপ্নগুলো ও উচ্চ আকাঙ্ক্ষাগুলোর স্পষ্ট উপলব্ধি ঘটানো, যাতে সেগুলো কাজে লাগানো যায়। ডেনিস উইটলি আরও একটু সহজ করে বলেছেন, ব্যক্তিগত উন্নয়ন হচ্ছে এক বিশ্বাস, নিজেকে উন্নত করার জন্য যে শ্রম, শক্তি ও সময় দিব তার যথাযথ মূল্য ফেরত পাব। এজন্য নিজের উন্নতি ও অগ্রগতির ধারা বজায় রাখতে প্রতিদিনকার অনুসূচি থেকে সময় বের করুন এবং ব্যক্তিগত উন্নয়নে কাজে লাগান। ব্যক্তিগত উন্নয়নে প্রাথমিক সূত্র হচ্ছে আপনি আজকে যেখানে আছেন তার কারণ আপনার অর্জিত জ্ঞান ও দক্ষতা। এই জ্ঞান ও দক্ষতা নিয়ে এর বেশি আর যেতে পারবেন না। আপনি যদি আপনার পেশাগত জীবনে আরও সমৃদ্ধ চান, মাথা তুলে দাঁড়াতে চান, তবে আপনাকে আরও জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি আয় বৃদ্ধি করতে চান, আর্থিক উন্নতি চান, তবে আপনাকে অবশ্যই আরও শিখতে হবে। নিরন্তর উন্নতির চেষ্টা করুন। যেখানে উন্নতির জন্য চেষ্টা নাই সেখানে কেবল অবনতি ঘটে। তাই নিরন্তর উন্নতির চেষ্টা করুন। প্রতিদিন নিজের উন্নতি ও অগ্রগতির জন্য কাজ করুন। আপনি যদি দিনে 1 ঘন্টা পাঠ করেন যা আপনাকে সমৃদ্ধ করে, তবে আপনি 5 বছরের মধ্যে সমাজের অভিভাবক 1% পৌঁছে যাবেন। এটা আপনার অভিজ্ঞতা লব্ধ কথা এবং পরীক্ষিত সত্য। তবে অধ্যয়ন বা পাঠ অবশ্যই আপনার একটি নির্দিষ্ট লক্ষ্য কেন্দ্রিক হতে পারে। পেশাগতভাবে আপনি যে একটি নির্দিষ্ট বিষয়ে উৎকৃষ্টতা অর্জন করতে চান তাতে সময় দিতে হবে। আত্ম উন্নয়নের কয়েকটি ভালো কৌশল হচ্ছে গাড়িতে বা যাত্রাপথে যে কোনো অনুপ্রেরণামূলক বা শিক্ষণীয় বই ও অডিও দেখা বা শোনা, যে ভাষায় থাকুক না কেন, বাংলা, ইংরেজি বা অন্য কোনো ভাষায়। আপনার লক্ষ্য হচ্ছে আপনার দরকারি জিনিস গ্রহণ করা, এমন কোনো তথ্য, বুদ্ধি বা ধারণা যা আপনার কাজে লাগাতে পারে তা লিখে রাখুন, টুকে নিন বা কর্মজীবনে কাজে লাগান। সিডি, MP3 বা নিজের মোবাইল ব্যবহার করে খুব সহজেই নিজেকে উন্নত করতে পারেন। এক জরিপে দেখা গেছে একজন শহরের লোক বছরে 500 থেকে 1000 ঘন্টা গাড়িতে কাটায়। তার মানে সপ্তাহে প্রায় 12 থেকে 14 ঘন্টা। এ সময় অনেক বিশ্ববিদ্যালয়ের 1 বা 2 সেমিস্টার কোর্সের সমান। এর মানে হচ্ছে আপনি যদি গাড়িতে কাটানোর সময় ঠিকভাবে কাজে লাগান তবে তা বিশ্ববিদ্যালয়ে কাটানো 1 বা 2 সেমিস্টারের সমান। আর আপনি যদি অডিও প্রোগ্রাম না শুনে আপনার এই যাত্রাপথের সময় অবহিত করেন, তবে আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার একটি অনন্য সুযোগ থেকে বঞ্চিত করছেন। রকমারি.com এর প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ আমি যেভাবে কাজ করি ওয়েবসাইটে দেওয়ার এক সাক্ষাৎকারে বলেন, আমার নিজের কাছে
নিজের 1 নাম্বার ভালো দিক হচ্ছে নিজের মন নিয়ন্ত্রণের ক্ষমতা। আমি ইতিবাচক চিন্তা করি, যানজটের সময় আমি পড়াশোনা করি। বিশেষজ্ঞ ও দক্ষ লোকজন কথা বলবে এমন অনুষ্ঠানে যোগ দিন। বছরে অন্তত এমন 4টি সেমিনার, ওয়ার্কশপ বা অনুষ্ঠানে যোগ দিন যেখানে আপনার পেশা সম্পর্কিত বিশেষজ্ঞ ও দক্ষ লোকজন কথা বলবে। এই ধরনের সভা, সমিতি বা ইভেন্ট খুঁজে বের করুন। যদি দূরত্ব বেশি হয় তবু সেখানে গিয়ে বিশেষজ্ঞ ও দক্ষ লোকজন থেকে কিছু শিখে আসুন। যত দূরত্ব হোক, সব দূরত্ব পার করে শেখার আগ্রহ বজায় রাখুন। এই ধরনের অনুষ্ঠানে যোগ দেওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনি যে পেশায় আছেন সেই খাতে সফল ব্যক্তিদের অভিজ্ঞতা থেকে জ্ঞান অর্জন করার সুযোগ। এই এক অমূল্য শিক্ষা। এই শিক্ষা আপনাকে কি করতে হবে তা যেমন জানাবে, তেমনি কি করতে হবে কবে না তা সম্পর্কে সতর্ক করবে। তবে চেষ্টা করবেন কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেমিনার এড়িয়ে চলতে। তারা যা বলে তা প্রাতিষ্ঠানিকভাবে সত্য হলেও ব্যবসায়িক জগতে অপ্রয়োগযোগ্য। দেখা যায় তাদের ধারণা বা বুদ্ধিগুলো ব্যবসায়িক জীবনে খুব একটা কাজে লাগে না। আমরা এই অধ্যায়টা শেষ করলাম। তারপরে আমরা পড়ব অধ্যায় 21। সবাই এই 21 অধ্যায় এবং এই টাইম ম্যানেজমেন্ট বইটি অবশ্যই শুনবেন, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ। তো সবাই, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের অডিও বুক বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যদের শোনার এবং এগুলো শিখে ব্যক্তিগত জীবনে কাজে প্রয়োগ করার সুযোগ করে দিবেন, এই আশা ব্যক্ত করে আমরা আজকের মতো দেখা হবে পরবর্তী আমাদের 21 অধ্যায় থেকে পরের বিষয়গুলো। ধন্যবাদ সবাইকে।